সময় নিজস্ব গতিতে এগিয়ে চলছে, সে কারো অপেক্ষায় থাকে না। দেখতে দেখতে ইনায়ার মির্জা বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। কাল সে এই বাড়ি থেকে বিদায় নেবে। গত 5 দিন ধরে ইনায়া সোহানা মির্জাকে নানানভাবে বুঝিয়ে রাজি করাতে পেরেছে। সোহানা শেষমেশ বাধ্য হয় ইনায়ার কথা মানতে, কিন্তু সোহানা নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয় ইনায়ার জীবনের প্রতিটি ধাপে তিনি ইনায়ার সঙ্গে থাকবেন। কারণ বাইরের জগৎটা বড়ই নিষ্ঠুর। বাবা মা ছাড়া এক বাচ্চা মেয়ের জীবনের ধাপ কাঁটাতারের বেড়ার ন্যায়। নিজের জামা কাপড় লাগেজ গুছিয়ে রাখছিল ইনায়া। প্রয়োজনীয় কিছু জিনিস সে সঙ্গে নিয়ে যাবে। নিপা একটু পরপর এসে ইনায়াকে এটা সেটা দিয়ে যাচ্ছে। ইনায়া সাদরে গ্রহণ করছে তা। নিপার সাথে তার ভাব বেশি না থাকলেও তিনি তাকে অনেক স্নেহ করেন। মায়ের মতোই তার সব কিছুতে খেয়াল রাখত নিপা। ইনায়া সব গোছানো শেষে বেডসাইড টেবিল থেকে নাভানের ছবিটা হাতে নেয়। ছবিতে হাস্য উজ্জ্বল নাভানের মুখটা অনেক স্নিগ্ধ লাগছিল ইনায়ার কাছে। ইনায়া এক ধ্যানে নাভানের ছবিতে তাকিয়ে থাকে। নাভানের চোখ যেন তার দিকে নিবদ্ধ। ইনায়ার বুক থেকে হাহাকার বেরিয়ে আসে। তার স্বামী, যাকে ইনায়া আজ পর্যন্ত নিজের মুখটাই দেখাতে পারেনি। নাভান হয়তো ভালোই আছে দূর দেশে নিজের পছন্দের মেয়ের সাথে। হয়তো তার প্রতিটি রাত কাটে পরনারীর বক্ষ পিঞ্জরের মুখ লুকিয়ে। ইনায়া কেঁপে ওঠে তৎক্ষণাৎ। কজন নারী পারে স্বামীর সাথে অন্য মেয়েকে দেখতে? তার মতো যেন অন্য কেউ এই পরিস্থিতির শিকার না হয়। ইনায়া এবার হু হু করে কেঁদে ওঠে। তার ভেতরের যন্ত্রণা সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। কি হতো একটু সুখী হলে সে? ইনায়ার হঠাৎ অদিতির কথা মনে হয়। রাগে ঘেনায় ভেতরটা ফুসছে প্রায়। না, কখনো তাদের মাফ করবে না ইনায়া, কখনো না। হঠাৎ দরজায় নক হওয়ায় ইনায়া নিজেকে ধাতস্থ করলো। ছবিটি জায়গা মতো রেখে চোখ মুখ মুছে নেয় হাত দ্বারা। দরজা খুলতেই নিধিকে দেখতে পায়। নিধি ইনায়ার চোখ মুখ ভালো করে পরখ করে মিনমিনের স্বরে বলে, মা ডাকছে ভাবি, তার রুমে গিয়ে দেখা করতে বলেছেন। ইনায়া সহসা মাথা নাড়ায়। নিধি মলিন মুখে চলে যায়। ইনায়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে সোহানা মির্জার রুমের দিকে এগোয়। অফিসের 15 তলার এক বিশাল বড় কেবিনের সোফায় পায়ের ওপর পা তুলে আর এক হাত চোখের ওপর রেখে আজ শোয়া হয়ে আছে নাভান। শরীরটা ভালো নেই তার। 1 সপ্তাহ পরে বাংলাদেশে ফেরার কথা থাকলেও অফিসিয়াল কাজের জন্য বেশ কিছুদিন পরে যাবার সিদ্ধান্ত নেয় নাভান। অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং তাকে অ্যাটেন্ড করতেই হবে, না থাকলেই নয়। অন্যদিকে অদিতির জন্য নাভান প্রচুর বিরক্ত। এই মেয়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না। অফিসে অদিতির ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে নাভান, তারপরেও বিভিন্নভাবে তাকে পেরেশান করছে অদিতি। সাফরান ধীর পায়ে নাভানের সামনে এসে দাঁড়ালো। এতপর গলা খাখারি দিয়ে বলে ওঠে, স্যার একজন আপনার সাথে দেখা করতে চাইছে। বলল অন্তত জরুরি কোনো কথা আছে আপনার সাথে। নাভান একইভাবে বসে থেকে গম্ভীর গলায় বলে, আমার ভালো লাগছে না সাফরান, কালকে আসতে বলো ওনাকে। আসলে সে লিও স্যার। নাভানের ভুরু কুঁচকে যায়। সে ইশারায় সাফরানকে আসতে বলে। লিও কী কারণে আবার তার সাথে দেখা করতে এসেছে? নাভান এবার সোজা হয়ে বসলো। সাফরানকে মেসেজ করলো লিওকে 1 ঘন্টা পরে পাঠাতে। টেবিলের ওপর রাখা কফির মগটা নিয়ে মুখ লাগাতেই বিরক্ত চোখে মুখ কুঁচকে যায় তার। সেটা আবার জায়গা মতো রেখে মোবাইলটা হাতে নিয়ে সোহানা মির্জাকে কল লাগায় নাভান। সেদিনের পর থেকে মায়ের সাথে কথা হয়নি তার। কেন জানি এক জড়তা কাজ করছিল। নিধির সাথে কথা বলে বাড়ির বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত হয়েছে সে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরও ফোন তুলে না সোহানা। নাভান তারপরেও লাগাতার কল দিতে থাকে। এদিকে ইনায়া সোহানা মির্জার ঘরে বসে আছে অনেকক্ষণ যাবৎ। সোহানা গোসলে যাচ্ছেন, তাই সে চুপচাপ বসে রইল। হঠাৎ করে ফোন বেজে ওঠায় পাশে তাকালো ইনায়া। সোহানার ফোন বেজে উঠেছে। ইনায়া কয়েকবার গিয়ে সোহানাকে ডাকলেও কল আসছে বারবার। হয়তো কোনো ইম্পর্টেন্ট কল হবে। ইনায়া এবার জোরেই বলে ওঠে, মামনি গুরুত্বপূর্ণ কল হবে হয়তো, বারবার ফোন আসছে। সোহানা এবার প্রতি উত্তরে বলে ওঠে, রিসিভ করে বলে দে আমি ব্যস্ত আছি। ইনায়া চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে নেয়। হঠাৎ করে অন্যের ফোনে কি বলা যায়? নাম্বারটা দেখে ভুরুকুটি কুঞ্চন করে ইনায়া। এটা তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না।
সোহানা বলায় অন্যথায় ইনায়া ফোন রিসিভ করে সালাম দেয়। হঠাৎ কোনো মেয়ের গলায় সালাম শুনে অবাক হয় নাভান। ফোনের ওপাশে তো সোহানা বা নিধির গলার মতো লাগছে না। কে হতে পারে? নাভান কিছু বলতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে ইনায়া সুরেলা গলায় বলে ওঠে, মামনি একটু ব্যস্ত আছেন, একটু পরে কল ব্যাক করবেন তিনি। নাভান হতভম্ব হয়ে যায়। সোহানাকে মামনি ডাকে কে? তারা তো কেউ নয়, তাহলে কে? ওই মেয়েটা নয় তো? হঠাৎ করে ইনায়ার কথা মনে হয় নাভানের। কেমন জানি অস্থিরতা অনুভব করে সে। নাভা নিরুত্তর হালকা একটা ঢোক গিলে শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনি কে? মা কোথায়? চকিতে ইনায়ার চোখ বড়সড় হয়ে যায়। এই কণ্ঠ খুব চেনা। মাত্র কয়েক মুহূর্ত শুনলেও নিজের মনের ভেতর তার কথা যত্নের সহিত লুকায়িত আছে। কারণ তার মুখের কিছু বাণী ইনায়ার জীবনের কষ্ট, দুঃখ, বেদনা, বুকের ভেতরের অজস্র হাহাকার সব কিছুর জন্যই দায়ী। যে কথাগুলো সে ভুলতে পারবে না কখনো। উষ্টযুগল কম্পিত হয় বারংবার। ঝাপসা চোখের নেত্রপল্লব ঝাপটায় ইনায়া। সে কম্পিত কণ্ঠে আস্তে করে বুলি আওড়ায়, আমি কে? হয়তো আপনার স্ত্রী, হয়তো বা না। নাভান হক চকিয়ে যায় অনেকটা। কপাল বেয়ে তার চিকন ঘামের রাশি দেখা দেয়। এসির মধ্যেও ঘামছে নাভান। এনায়ের সাথে এমনভাবে কথা হয়ে যাবে ভাবতেও পারেনি সে। চিনতে কি করে পারলে? আগে তো কোনোদিন সামনাসামনি দেখা হয়নি আমাদের, না কথা হয়েছে কখনো। মনে রেখে কী লাভ, যেখানে আমি অন্য কাউকে পছন্দ করি বলে চলে গিয়েছিলাম। এনায়া তাচ্ছিল্যের সুরে হেসে বলে উঠল, তাই তো? আগে তো কথা হয়নি কখনো। আসলে জানেন কি, আমরা মেয়েরা পরম স্বামী ভক্ত হয়, আবার স্বামীর সাথে অন্য কাউকে সহ্যও হয় না। জানেন কেন? কারণ হলো 3 কবুলের স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, হঠাৎ করে দুজন অচেনা মানুষকে ইহজন্মের জন্য গভীর মায়া জড়িয়ে দেয় এক পবিত্র বন্ধনে। সেখানে তৃতীয় জনের কোনো স্থান নেই। আমি বোধহয় সম্পর্কের মায়ায় জড়িয়ে গিয়েছিলাম আপনার নামে। 3 কবুল বলার পরে আমার আপনার প্রতি অদ্ভুত টান, মায়া কাজ করছিল। হয়তো আপনার বেলায় তেমনটা হয়নি। যাই হোক, জলদি বাড়ি ফিরে আসুন। আশা করি বাড়ি ফিরে আমাকে দেখতে পাবেন না। আমি অপেক্ষায় থাকব চিরতরে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। কথাটা বলে ইনায়া ফোনটা রেখে দেয়। ভেতরটা গুমড়ে উঠল প্রায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। যেখানে নাভানের তাকে মনেই নেই, সেখানে তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া বোকামির কাজ। ইনায়া নিজের প্রতি রুষ্ট হয় প্রচুর। তাকে এইসব মায়া কাটাতে হবে। ইনায়া আজকে নিজের কাছে নিজেকে ছোট প্রমাণিত করেছে। ইনায়া ঠোঁট চেপে কান্না কাটতে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হতবাক হয়ে থাকে নাভান। মেয়েটা ইনায়াই ছিল। কান থেকে ফোন নামিয়ে নির্লিপ্ত বসে থাকে নাভান। মাকে শিক্ষা দিতে গিয়ে এইটুকু বাচ্চা মেয়ের মন না ভাঙলেও পারতো নাভান। জীবনের এই পর্যায়ে এসে নিজেকে নিজের ধিক্কার দিতে মন চাইছে নাভানের। সে পারতো বিয়ে না করে কানাডায় চলে আসতে, কিন্তু সোহানার প্রতি তার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আজ এই পরিস্থিতি হয়েছে। নাভান প্রচুর হাঁসফাঁস করতে থাকে। কেমন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। ইনায়ার কান্নারত কণ্ঠ তাকে বারবার পীড়া দিচ্ছে। নাভান সেই প্রথম দিনের মতো তা ভোলার চেষ্টা করে। গভীর রাত, বাড়িটা পাতালপুরিতে ডুবে রয়েছে। নিস্তব্ধ সব কিছু। যে যার রুমে শুয়ে গভীর নিদ্রায় আছে। শুধু ক্ষণে ক্ষণে আওয়াজ ভেসে আসছে আয়েশা মির্জার রুম থেকে। ঈশান আর নিধি আয়েশা মির্জার সাথে বসে গল্প করছে। আজকাল আয়েশা মির্জার রাতে ঘুম হয় কম। শরীরটাও আজকাল খারাপ যাচ্ছে তার। তারপরও মনে একটু শান্তি আছে নাভান আসবে বলে। তার মনে হচ্ছে বাড়িতে এবার সুখ আসবে। নাভান এলে সোহানাকে ঠিক মানিয়ে নেবে। আচ্ছা দাদি, মা কি সত্যিই চলে যাবে? আমি তো এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারি না, আর মাকেও ছাড়তে পারবো না। কি করা যায় এখন? নিধির কথায় আয়েশা আর ঈশানের নজর তার দিকে পড়ে। নিধি অবুঝের মতো জিজ্ঞেস করে। ঈশান মাথা হালকা নাড়িয়ে নিধির মুখ পানে তাকায়। ভাই আসলে বড়মার মুখ পানে তাকায়। ভাই আসলে বড়মার রাগ ঠিক কমে যাবে। কিন্তু তোর এই একটা জিনিস বুঝতে পারছি না, আজ বাদে কাল তোকে তো পরের ঘরে যেতেই হবে। তখন তো এই বাড়ি ছাড়াই থাকতে হবে। মোটেই না, আমি এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবো না। যাব না পরের বাড়ি, মুখ কুঁচকে বলে নিধি। ঈশান আয়েশা মির্জার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলল, বুঝলে গিন্নি, তিনি নাকি পরের বাড়ি যাবেন না। তাকে কি সারা জীবন বাপের বাড়িতে বসিয়ে রাখবে?
আয়েশা মির্জা মৃদু হেসে বলে ওঠে, মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর ঘর, বাবার বাড়িতে তো 2 দিনের মেহমান, সব মেয়েদেরকে বাবার ভিটা ছাড়তে হয়। আমি ছাড়বো না, দরকার পড়লে ঘর জামাই এনে রাখবো। আর দাদি, 2 দিনের জন্য শুধু বাপের ঘরের মেয়েরা মেহমান হয় কেন, স্বামীর ঘরের মেয়েরাও হয়, যেমন আমার ভাবি। আর বিয়ের পর আমিও ভাবির জায়গায় থাকতে পারি। ঈশান এবার তেতে ওঠে, চোখে মুখে ঝাঁজ এনে বিরক্তকর সহিত বলে, আমরা কোনো ঘর জামাই বাড়িতে রাখবো না। আর রইল ভাবির কথা, তোর ভাইয়ের ভাগ্য ভালো ইনায়ার কোনো ফ্যামিলি মেম্বার নেই, তারা ঠিকই কোনো অ্যাকশন নিত। তোর সাথে যদি এমন ঘটে, তোর জামাইরে চাঁদের দেশের সাথে মোলাকাত করিয়ে আনবো, তবুও তোকে বিয়ে বসতেই হবে। নিধি এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের বালিশ দিয়ে ঈশানকে 2টা বাড়ি দেয়। দরকার পড়লে তোমাকে বিয়ে করে এই বাড়িতে সারা জীবন থেকে যাব, কিন্তু অন্যের ঘরে যাব না। আমার এমন দুর্দশা কখনো হবে না যে তোর মতন এমন গাধিকে বিয়ে করতে হবে। আমার বউ হবে একদম বড় গিন্নির মতো, তাই না? ঈশান কথাটা বলে আয়েশা মির্জার দিকে তাকায়। আয়েশা কিছু বলতে যাবে, আগে ঈশানের ফোনটা বেজে ওঠে। নিধিও আর কোনো জবাব দিতে পারল না। ঈশান নিধির মাথায় একটা চাটি মেরে ফোন নিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে যায়। এত রাতে কার কল হতে পারে দাদি? কাজের জন্য তো কেউ এত রাতে কল দিবে না। নিধির কথায় আয়েশা মির্জা তার দিকে তাকায়। নিধির মলিন মুখের দিকে তাকিয়ে কুটিল হেসে টেনে বলে উঠল, হয়তো আমার সতীন, বুঝলি নিধি? ঈশানকে শিগগিরই বিয়ে করাতে হবে, আগে নাভানের ঝামেলা শেষ হোক, তারপর ঈশানকে ধরবো। দাদির কথাটা মোটেও ভালো লাগে না নিধির। মলিন মুখখানা গম্ভীর করে সে। দাদির কথায় ঘোর আপত্তি জানায়। রিনরিনে গলায় বলে ওঠে, একদম না। ঈশান ভাইয়ের আর কি বয়স, সবেমাত্র 27 বছর। ভাইকে আরও 2-3 বছর পরে বিয়ে করাবো। এর আগে বলো আমাকে কবে বিয়ে দিতে চাও? আয়েশা মির্জা তখন কথাটা বলে। চোখ থেকে চশমা খুলে টেবিলে রাখছিলেন। নিধির কথা শুনে তিনি ঝাপসা চোখে তাকালেন। কয়েকবার পলক ফেলে নরম স্বরে বললেন, হয়তো তোর মা চাইবেন আরও 5 বছর পরে, কিন্তু আমি বাবা তোর বিয়ে 2-3 বছরের ভেতরেই দিতে চাই। বলা তো যায় না, কবে জানি ওই পারে টিকিট কাটি, এর আগেই তোর বিয়ে দেখে যাব। নিধি এবার মুচকি হেসে খুশি মনে বলে, তাহলে হিসাব ঠিকঠাক। তুমি এখন ঘুমিয়ে পড়ো দাদি, কালকে আবার ভাবির সাথে আমাকে হোস্টেলে যেতে হবে। কথাটা বলে নাচতে নাচতে নিধি রুম থেকে বেরিয়ে যায়। আয়েশা মির্জা হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গাড়িতে ব্যাগপত্র সব ঠিকঠাক করে রেখে পেছনে ফিরে ইনায়া। বাড়ির প্রতিটি সদস্য তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এই সুন্দর মেয়েটার সাথে এটা কাম্য নয়। শুভ্র রাঙা চুড়িদারে ইনায়াকে পুরো শুভ্র পরীর ন্যায় লাগছিল। ইনায়া সহানা মির্জার দিকে এগিয়ে যায়, তাকে অনেকটাই বিধ্বস্ত লাগছে। ইনায়া মুচকি হেসে সোহানাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, তুমি এত ভেঙে কেন পড়ছো মামনি? হাসি খুশি বিদায় দাও, দেখবে এখন থেকে আমি ভালো থাকবো, আর কোনো সমস্যা হবে না। ইনায়ার কথায় সোহানা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি নিজেও মানতে পারছেন না ইনায়া চলে যাওয়াটা সবটা তার একটা মাত্র ভুলের জন্যই হয়েছে। এই ভুলের শাস্তি তিনি কি দিয়ে চুকাবেন? ক্ষমা চাওয়ার মতো মুখ আমাদের নেই ইনায়া, তবু মাফ করে দিস। নাহিদ মির্জার কথায় তার দিকে তাকায় ইনায়া। সোহানাকে ছেড়ে দিয়ে শুষ্ক হেসে বলে উঠল, এতে তোমাদের কোনো দোষ নেই, হয়তো এটাই আমার নিয়তি। এতপর ইনায়া সবার থেকে বিদায় নিয়ে নিপা কখন থেকে কেঁদে যাচ্ছেন। তিনি ইনায়াকে খুব পছন্দ করতেন। আয়েশা মির্জার থেকে বিদায় নেওয়ার সময় তিনিও ইনায়াকে জড়িয়ে ধরে কাঁদলেন। যতই হোক ইনায়ার জন্য মন তার একটু হলেও কাঁদত, কিন্তু নাভানের জন্য তিনি নিরুত্তর ছিলেন। ইনায়া গাড়িতে উঠে বসে বাড়িটার দিকে তাকালো। ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে সে। বাবা মায়ের ঘর বাড়ি ফেলে যে বাড়িতে ঠাঁই হয়েছিল স্বামীর বাড়ির নামে, সেটাও আজ তাকে ফেলে যেতে হচ্ছে। আয়েশা মির্জা ঠিকই বলতো, স্বামীর বাড়ির সুখ স্বামী দিয়েই হয়, বাকি সব তো আজ আছে কাল নেই। ভাবছে ইনায়া। নিধি যাবে ইনায়ার সাথে। সোহানা মির্জা একবারের জন্য ইনায়ার সাথে কোনো বাক্য বিনিময় করেনি। তিনি এক ধ্যানে মগ্ন ইনায়ার গাড়ির দিকে, যেটি ধীরে ধীরে শান্তি ভিলার মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। ইনায়াও জানলা দিয়ে মাথা বের করে তাকিয়ে থাকে প্রাসাদের ন্যায় মির্জা ভিলার দিকে। ভেতর থেকে কেউ যেন বলে উঠছে, রেখো না আর পিছুটান, ছেড়ে দাও আশা, মন গহীনে থাকুক শুধু তোমার একার ভালোবাসা। পুরো রাস্তা চুপচাপ বসেছিল ইনায়া। নিধিও তাকে আর কিছু বলেনি। হলে ঢুকে নির্ধারিত রুমে চলে আসে তারা।
রুমের দরজা ভেতর থেকে ভেড়ানো। নিধি দরজা খুলে ভেতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। রুমের ভেতর কাউকেই পায় না তারা। রুমে 3টা স্টিলের বেড, এক পাশটা সাজানো, অন্য পাশের খাটে ইনায়া আর নিধি অনেকক্ষণ সময় নিয়ে সব ঠিকঠাক করে নেয়। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করে তারা, কিন্তু তিথির কোনো দেখা পায় না। ভাবি, কেউ তো আসছে না, আমি আর কতক্ষণ বসে থাকবো? তাই তো, তুমি বরং বাড়ি যাও, আমি এই দিকটা সামলে নেব। নিধি সায় জানিয়ে চলে যায়। ইনায়া দরজা লাগিয়ে ওয়াশরুমে যায়। অনেকটা সময় যাওয়ার পরে ইনায়া গোসল শেষে রুমে আসে। ব্যাগ থেকে সাদা রঙের বক্স নিয়ে খেতে বসে। নিপা বিরিয়ানি করে দিয়েছিল তার জন্য। মনটা খারাপ করে ইনায়ার। আজকে যেন সত্যিই তার পৃথিবী শূন্য মনে হচ্ছে। খাওয়া শেষে শুয়ে পড়ে ইনায়া। চোখটা হালকা ভিড়তেই দরজায় খটখট শব্দে ঘুম ভাঙে ইনায়ার। দরজার আওয়াজ কঠিন থেকে কঠিন হচ্ছে। ইনায়া হন্তদন্ত হয়ে দরজা খুলতেই ওপাশে টি শার্ট আর প্যান্ট পরিহিত একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইনায়া বুঝে নেয় এই হয়তো তিথি। সে মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করে, আমি ইনায়া, তুমি বোধহয় তিথি। সামনে থেকে সরো, কর্কশ কণ্ঠে বলে ওঠা তিথির দিকে তাকিয়ে রয় ইনায়া। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে তিথি ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। আচমকা ধাক্কা খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ইনায়ার। সে চোখ বড়সড় করে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। ফাহাদ বলেছিল তিথি প্রচুর রাগী, তাই বলে এমন ব্যবহার? ইনায়া পিঠে প্রচণ্ড ব্যথা পেয়ে খাটে বসে পড়ে। কিছুক্ষণ বাদে রুমের ভেতর আরও 2টা মেয়ে ঢুকে। তারা ইনায়ার সামনে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে, নাম কি? ইনায়া। শুধু ইনায়া? আগে পিছে কিছু নাই? ইনায়া ভুরু কুঁচকে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। তাদের বেশভূষা কিছুটা তিথির মতোই। ইনায়া নিজেকে ধাদস্ত করে চৌকস কণ্ঠে বলে, আমার পুরো নাম জেনে তোমরা কি করবে? আর কে তোমরা? এই রুমের প্রাক্তন বাড়িওয়ালি আমরা, যাদের তোমার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইনায়া কিছুই বুঝতে পারল না। তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়ায়। হাত দুটো ভাঁজ করে কঠিন স্বরে ইনায়াকে বলে, বের হও রুম থেকে, আমরা এখন আড্ডা দেব। ইনায়া একটু অবাক হয়ে বলল, তা দাও আড্ডা, আমি বের হব কেন? তিথি এবার গলা চেঁচিয়ে বলে ওঠে, একদম কারণ জিজ্ঞেস করবে না। তোমার মতো 3rd ক্লাস মার্কা কোথাকার কোনো ফুফাতো বোনের জন্য ভাইয়া আমার ফ্রেন্ডদের অন্য রুমে শিফট করিয়েছে। এমনিতেই মেজাজ গরম আছে, আরও বেশি কথা বলে এই সুন্দর মুখশ্রী আর থাকবে না। বের হও এখনই বলছি। ইনায়া ঠায় বসে রয়, কি বলবে খুঁজে পাচ্ছে না। এখানে এসে এমন পরিস্থিতিতে পড়তে পারে মাথাতেই আসেনি। তিথির পাশে দাঁড়ানো তার 2 বান্ধবী মিশু আর দিবা এবার ইনায়ার হাত চেপে ধরে। বসা থেকে উঠিয়ে টানতে টানতে দরজার বাইরে নিয়ে দাঁড় করিয়ে মেয়েকে হেসে বলে, টেনশন করো না বেবি গার্ল, আমরা চলে গেলে রুমে এসো, বলেই দরজাটা হুট করে লাগিয়ে দেয় তারা। ইনায়া এবার কেঁদে ফেলে। এরকম পরিস্থিতিতে কি করবে এখন? আর কতক্ষণ এভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা যাবে? ইনায়া এবার আশেপাশে তাকায়। সন্ধ্যা হয়ে যাওয়াতে মেয়েগুলো হলে ঢুকে যাচ্ছে সবাই। এখানে রাত 8টার পর হলের গেট বন্ধ হয়ে যায়। আশেপাশের রুমের মেয়েরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। ইনায়া এবার চোখের পানি মুছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ছে, সময় প্রায় 9টারও বেশি, কিন্তু এখনও মেয়েগুলো দরজা খোলার নামই নেই। ইনায়া 2-1বার ডেকেও সাড়া পায়নি। তিথির ব্যবহারে ইনায়া অনেক রুষ্ট। যেখানে বাবা মা বড় ভাই এত ভালো, সেখানে তিথির এমন উগ্রতা মানছে না। হঠাৎ জায়ানের কথা মনে হলো ইনায়ার। আছে তো, গুন্ডার বোন তো গুন্ডামিই করবে। এই পুরো জায়ানের মতোই হয়েছে। ভাই গুন্ডামি করে মিশুদিবাকে রুমের বাইরে বের করেছে, আর বোন এখন ইনায়াকে। কে বলেছে এভাবে তাকে হলে আনতে? প্রচণ্ড রাগ হয় ইনায়ার। অফিসের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে ফাহাদ আর জায়ান। একটু পরে তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে একটা। জায়ানের হাতে বিপ, সে একটু পর পর সেটা ফুঁকছে। চোখ তার নিচে হাইওয়ের দিকে, কিছু একটা গভীর ভাবনায় তার। ফাহাদ গভীর মনে একটা ফাইল ঘাটাঘাটি করছে। সে ডিসিশন নিয়েছে, সামনে আর ইলেকশন করবে না। এই জীবনে এসে শুধু প্যারা। বাবা ঠিকই বলে, মন মতো নিজের লাইফ লিড করা যায় না রাজনীতিতে। তবুও সে বাবার কথার বিরুদ্ধে থাকতো। তার মনে হতো পাওয়ারটা জীবনের সবচেয়ে বড় বিষয়, কিন্তু প্রেমে ছাকা খেয়ে তার চোখ মুখ খুলেছে।
সামওয়ান হিট মি ভেরি হার্ড। হঠাৎ জায়ানের কথায় ফাহাদের ভাবনারা গত হয়। সে ফাইল থেকে মুখ উঠিয়ে বিস্ময় নিয়ে বলে, কখন, কোথায়? বল আমাকে। সপ্তাহখানেক আগে, আমার মনে। জায়ান অন্ধকারে তাকে গম্ভীর মুখে বলে। ফাহাদ চোখ মুখ কুঁচকে বিরক্ত সহিত বলে, এতদিনে বলছিস গাধা? লোকে তো এবার আমাকে ছি করবে যে মেয়র ফাহাদ করিমের ভাইয়ের মনে কেউ আঘাত করেছে, আর গাধা মেয়র তার ভাইকে ন্যায্য বিচার করে দেয়নি। না না, এই অপবাদ নিয়ে আমি এমপির আসন ছাড়ছি না। নাম বল একবার, পুরো গোষ্ঠী তুলে নিয়ে আসব। আমার একটা মান সম্মান আছে নাকি? জায়ান একবার ফাহাদের দিকে তাকিয়ে সামনে দৃষ্টিবদ্ধ করে, হালকা হেসে, তারপর কটূক্তি স্বরে বিদ্রুপের সহিত বলে, তার আগে লোকে এটা বলবে যে মেয়র ফাহাদ করিম নিজের মন ভাঙার বিচার করতে পারেনি। সে ভাইয়েরটা আবার কি দেখবে? ফাহাদ এবার চটে গেল। সে কণ্ঠে তেজ এনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, সেটা তোর জন্যই আমি করতে পারিনি, না হলে দেশবাসী জানতো ফাহাদ করিমের মন ভাঙার শাস্তি কি হতে পারে। আর তুই আমাকে কথায় কথায় খোঁচা মারিস কেন? যা, তোকে আর কোনো হেল্প করছি না। মিটিংয়ের সময় হয়েছে, চললাম আমি। ফাহাদ রেগে গিয়ে চলে যায়। জায়ান তার যাওয়ার দিকে তাকে হেসে ওঠে, তারপর জোর গলায় বলে ওঠে, জায়ানের জন্য সে নিজেই যথেষ্ট। ভাই, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোন রুম, কোন ডিপার্টমেন্ট? হঠাৎ একটা মেয়েলি গলার আওয়াজ শুনে সামনে তাকায় ইনায়া। তার থেকে বছর দুয়েক বড় হবে, একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া একবার রুমের দিকে তাকিয়ে মাথা ওপর নিচ করে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্স। আমি ইনায়া, আমি শ্রুতি, তোমাদের ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট। আমার সাথে এসো তুমি। মেয়েটি যেন তার সকল প্রশ্নের জবাব পায়। সে ইনায়ার হাত ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে আরও দুইজন ছিল। তাদের সাথে ইনায়াকে বসতে বলে ফোন নিয়ে বাইরে যায়। তারপর কাউকে ফোন দিয়ে রিসিভ হতেই বলে, জায়ান স্যার, আপনি যেমন ধারণা করেছিলেন তাই হয়েছে। ওরা ইনায়াকে বের করে দিয়েছে রুম থেকে। অপর পাশে থাকা জায়ান যেন ভীষণ চটে গেল। সে শ্রুতিকে সর্বদাই রেখেছে তিথির আপডেট দিতে। বাজে ফ্রেন্ডদের সাথে মিশে ব্যবহার পুরোই বিগড়ে গেছে। তাই বুদ্ধি করেই দুই ভাই ইনায়ার সাথে তাকে রাখতে চেয়েছিল। কিন্তু তিথি যে এতটা রুড বিহেভ করবে ইনায়ার সাথে সে এটা ভাবেনি। জায়ান এবার শ্রুতিকে কঠিন স্বরে বলে, তুমি ইনায়ার সাথে থেকো আর সকল আপডেট দিও আমাকে। কালকে তিথির সাথে কথা হচ্ছে বলে ফোন রেখে দেয় জায়ান। পার্টি অফিসের একটা ঝামেলার গুরুত্বপূর্ণ মিটিং করছিল জায়ান। শ্রুতির ফোন আসায় সে মিটিং ছেড়ে বারান্দায় এসে কথা বলছিল। আচমকা তিথির ওপর তার প্রচুর রাগ হয়। ইনায়ার সাথে তিথি এমন করবে সেটা তার মাথাতেও আসেনি। এত রুট কবে হলো তার বোন? কাল মুলাকাত করবে সে। এদিকে প্রায় 11টার পর দরজা খুলে তিথি। তার ফ্রেন্ডগুলো যেতেই আশেপাশে তাকিয়ে ইনায়াকে খোঁজে। কই গেল মেয়েটা? আবার কিছু হলো না তো? সে এবার বিরক্ত হয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। নিজের প্রতি রাগ হচ্ছে। ভাইয়ের রাগ ইনায়ার ওপর না ঝাড়লেও পারত, কিন্তু কি করবে? ফ্রেন্ডশিপের থেকে বড় কিছুই নয়, এটা তার ধারণা। অনেকক্ষণ গল্প করে রুমে আসে ইনায়া। দরজাটা ভিড়ানো ছিল। ড্রিম লাইটের আলো মিটমিট করে জ্বলছিল। ইনায়া টেবিল থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে। বিছানায় যেতে দেখতে পায় সেটা ভিজানো। ইনায়া ঢের বুঝতে পারে এটা তিথি আর তার ফ্রেন্ডদের কাজ। ইনায়া ব্যাগ থেকে একটা কাঁথা বের করে, মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ে। আজ রাতে তার ঘুম আসবে না। চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। এত লাঞ্ছিত কেন তার জীবনটা? এক টুকরো সুখ কি তার ভাগ্যে নেই? ইনায়ার ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে হাতে ফোন নিতে দেখতে পায় অপরিচিত নাম্বার থেকে কল আসছে। ইনায়া ফোনটা রিসিভ করে কানে নেয়, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পায় না। সে কান্নারত গলায় ধীরে ধীরে জিজ্ঞেস করে, কে বলছেন? অপর পাশের ব্যক্তির নিঃশ্বাসের শব্দ শুনছে ইনায়া। সে অনেক বারবার জিজ্ঞেস করলেও কিন্তু ওই ব্যক্তি নিরুত্তর থাকে। ইনায়া এবার ফোন কাটতে গেলেই কেউ বলে ওঠে, নিজের চোখের পানির মর্ম যে বোঝে না সে তো পদে পদে লাঞ্ছিত হবেই। আগে নিজের মনকে শক্ত করো, আর কাঁদবে না তুমি। তখন দেখবে জীবনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। জীবনে মনের শক্তিটাকে দৃঢ় রাখতে হবে, বুঝলে বোকা হরিণী? ইনায়া প্রথমে কথাগুলো শুনে অবাক হয়েছিল, কিন্তু লাস্টের কথাটা শুনে ভুরু কুঁচকে যায় তার। নাক টেনে মিনমিনে গলায় বলে ওঠে, বোন ঘর থেকে বের করে দিচ্ছে আর ভাই মাঝরাতে জ্ঞান দিচ্ছে। বলি, আপনার কাছে খবরটা কে দিয়েছে? নিশ্চয় তিথি হবে। যেখানে সেখানে গুন্ডামি করা ভালো নয়। আপনার জন্য আমার সমস্যা হলো। জায়ান এবার হেসে উঠল, মুখের হাসি বজায় রেখে অকপটে জানতে চাইল, আমার কণ্ঠ শুনেই চিনে ফেললে? তা আমার প্রেমে পড়ে গেলে নাকি?
একদম না। আপনি আমাকে বোকা হরিণী ডাকেন, তাতেই অনুমান করেছি। হুটপটিয়ে বলে ওঠে ইনায়া। জায়ান সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তাই এতটা খেয়াল করো আমাকে? ব্যাপার কি? ইনায়া এবার চটে যায়। মাঝরাতে কল দিয়ে তার সাথে ফাজলামো করা হচ্ছে। না, এই গুন্ডার পাল্লায় আর পড়া যাবে না। ইনায়া ফিসফিসিয়ে বলে ওঠে, অন্যের বউকে মাঝরাতে কল দিয়ে বিরক্ত করা নিশ্চয় আপনার রাজনীতিতে পড়ে না গুন্ডা সাহেব। প্লিজ ফোনটা রেখে দিন। জায়ান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইনায়া ফোন কেটে দেয়। জায়ান কান থেকে ফোন সরিয়ে সামনে আনে। এই পিচ্চি মেয়ে তাকে জানোই তাই বলছে। ফোনে হঠাৎ ইনায়ার মেসেজ দেখে জায়ান। অন্যের বউকে আর কখনো কল দিবেন না মিস্টার সন্ত্রাসী, আপনাকে তা শোভা পায় না। জায়ান বিড়বিড় করে বার কয়েক পড়ল লেখাটি, তারপর কুটিল হেসে বলে ওঠে, অন্যের বউ?